সেই ৪২ সালের আগস্টের গভীর রাত্রে সতীর কাছে এসেছিল দীপু। অবশেষে সতীর অপেক্ষার অবসান হল। কিন্তু সত্যি কি তাই? নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নেওয়া যাক সত্যি দীপু এসেছিল কিনা। শুরু করছি আজকের পর্ব। হঠাৎই দেখল রঘুর পাশে একটা ছায়া। কে? রঘু বললে, দীপুবাবু এসেছে। দীপঙ্কর সসংকোচে ঘরে ঢুকল। ওমা, এ কি তুমি এত রাত্রিরে? সতী তাড়াতাড়ি গায়ের কাপড়টা গুছিয়ে নিয়েছে। দীপঙ্কর সোজাসুজি ঘরের মধ্যেখানে এসে অন্যদিকে চেয়ে দাঁড়িয়েছে। বললে, বড্ড রাত হয়ে গেল, এদিকে এমন আটকে পড়েছিলাম, কিছুতেই আর তোমার কাছে আসতে পারছিলাম না সতী। সতীও তখন উঠে দাঁড়িয়েছে। দীপঙ্কর বললে, পাছে তুমি খুব ভাবো, তাই শুধু একবার দেখা করে গেলাম। কাল সকালে আবার আসবো, তুমি শুয়ে পড়ো। সতী বললে, কিন্তু দীপু, তুমি কি বলো তো, আমাকে যদি এমনি করে একলাই ফেলে রাখবে তো এখানে কেন আনলে? আমি তো সেই প্যালেস কোটেই ভালো ছিলাম, কেন আনলে এখানে? দীপঙ্কর কোনো উত্তরই দিতে পারলে না। জবাব দেবার যেন তার কিছুই নেই। সতী আবারও বলতে লাগলো, আজ সারা দিনটা কি করে কেটেছে জানো? এমন করে একলা একলা মানুষ থাকতে পারে? আমার যে সারাদিন দম আটকে আসছিল দীপু। আমি যে এতক্ষণ গলায় দড়ি দিইনি কেন, এটাই হলো আশ্চর্য। দীপঙ্কর বললে, এমন করে বলো না তুমি সতী, তাতে আমার আরও কষ্ট হবে। কিন্তু কেন তুমি এখানে আনলে আমাকে, সেটা আগে বলো, আমি তোমার কোনো কথা শুনবো না। দীপঙ্কর বললে, তা প্রথম দিন একটু কষ্ট হবে বই কি, কিন্তু আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে এখানে এনেছি। তোমার ভালো ছাড়া আমার আর কি স্বার্থ থাকতে পারে বলো? সতী বললে, আমার ভালোর কথা দয়া করে তোমাকে আর ভাবতে হবে না দীপু, তুমি আমার যথেষ্ট ভালো করেছ। দীপঙ্কর বললে, এমন অভিমানী হলে কি চলে সতী? সংসার কি এত অভিমানের দাম দেয়? না দেয় না দেবে, তাতে আমার কি? আমি কারোর দয়ার দ্বার নিয়ে বেঁচে থাকতে চাই না। দীপঙ্কর বললে, একে তুমি দয়া বলছো কেন সতী? সারাদিন তোমার পথ চেয়ে বসে থাকবো, আর তুমি এই মাঝরাত্রিরে 1 মিনিটের জন্য একটু দেখা করে যাবে, একে দয়া বলে না তো কি বলে? দীপঙ্কর বললে, তুমি খুব রাগ করেছো তা বুঝতে পারছি। মিথ্যে কথা। সতী এবার ঝংকার দিয়ে উঠল। বললে, মিথ্যে কথা? তোমার উপর রাগ করব এমন আহম্মক আমি নই। আমাকে তুমি এখনো চিনতে পারোনি তাহলে। দীপঙ্কর এইবার হাসল, হেসে সামনে এগিয়ে এলো আরও। তারপর বললে, এখনো তুমি ঠিক সেই রকমই রয়ে গেলে সতী। কিন্তু নিজেকে তুমি আর কতদিন এমন করে কষ্ট দেবে? সতী গম্ভীর হয়ে আরও পিছিয়ে গেল। বললে, দেখো, আমাকে তোমরা ঘেন্না করো, আমাকে তোমরা দুঘা চাবুক মারো, সেটাও আমার সহ্য হবে, কিন্তু দয়া করে আমাকে আর সহানুভূতি দেখিও না। দীপঙ্কর বললে, আজ বুঝতে পারছি কেন এত সুখ থাকতেও শ্বশুরবাড়িতে তোমার ভালো লাগে না। দেখো দীপু, তুমি আর যাই বলো, ওই বাড়ির নাম তুমি আর মুখে এনো না। দীপঙ্কর বলতে লাগলো, কিন্তু চিরকালই কি তুমি এখানে এমনি করে থাকবে? এই বাড়িতে একলা কাটিয়ে দেবে? তা যদি কাটাই, তাতে কার কি ক্ষতি শুনি? দীপঙ্কর বললে, ক্ষতি আবার কার? তোমার নিজেরই ক্ষতি। সতী বললে, যাক, আমার ক্ষতির কথা তোমাকে আর ভাবতে হবে না। বারে, আমি ভাবব না তো কে ভাববে? সতী তখন পিছিয়ে বিছানার উপর বসে পড়েছে। বললে, কাউকেই ভাবতে হবে না, ভাবতে হলে আমি নিজে ভাবব, আমার জন্য কারোর কিছু ভাববার দরকার নেই।
দীপঙ্কর এসে বিছানার পাশে বসল। বললে, রাগ দেখছি তোমার 16 আনাই আছে, এতটুকু কমেনি এখনো। সতী এবার সত্যিই রেগে গেল। বললে, তুমি এখন যাও দীপু, অনেক রাত হয়েছে, যাও এখান থেকে। দীপঙ্কর তবুও গেল না, পাশে বসে রইল তার দিকে চেয়ে। সত্যি বললে, কি দেখছো, কি দেখছো, যাও। দীপঙ্কর কোনো কথাই বললে না, তখনও চুপ করে বসে রইল। এবার সত্যি চিৎকার করে উঠল, যাও। দীপঙ্কর আর বসল না, আস্তে আস্তে উঠে বাইরের দিকে চলে গেল। কিন্তু সতীর নিজের চিৎকারেই হঠাৎ নিজেরই ঘুম ভেঙে গেছে। তখন ঘর অন্ধকার, অল্প অল্প আবছা আলো আসছে দক্ষিণের জানালা দিয়ে। একবার এদিক ওদিক চাইলে কোথাও কেউ নেই, খিল বন্ধ দরজা। একলা বিছানার ওপর চুপ করে শুয়ে রয়েছে, আর ঠান্ডা মাঝরাত্রে সমস্ত শরীরটা ঘামে ভিজে গেছে। আস্তে আস্তে সত্যি উঠল, ঘরের আলোটা জ্বাললে। সত্যি কি কেউ কোথাও নেই? আর কেউ কোথায় বা থাকবে কি করে? ঘরে ঢুকবেই বা কি করে? দরজাতে তো খিল বন্ধ রয়েছে। এইবার দরজার খিলটা খুলে বাইরে এসে দাঁড়ালো। নির্জন অন্ধকার বারান্দা, আশেপাশে দরজা জানালা সব ভালো করে বন্ধ করেছে রঘু। নতুন জায়গায় শোয়া, এমন জায়গায় তো কখনো আগে রাত কাটায়নি সতী। কেমন যেন একটা খসখস শব্দ হচ্ছে কোথাও। বারান্দার লাইটটা জ্বালিয়ে এই ধার থেকে ওই ধার পর্যন্ত একবার দেখে নিলে, না, কেউ কোথাও নেই। যে লোকটা শোবার আগে এসেছিল তাকে বাইরে পাঠিয়ে দিয়ে রঘু খিল দিয়ে দিয়েছিল। একটা ইঁদুর পায়ের কাছে দিয়ে সুরসুর করে চলে গেল, গিয়ে রান্নাঘরের ভেতর গিয়ে লুকিয়ে পড়ল। সতী জোরে ডাকলে, রঘু, রঘু। রঘু সারাদিনের পরিশ্রমের পর অঘরে ঘুমোচ্ছিল। দু একবার ডাকতেই ধরফর করে উঠে এলো সামনে। সতী বললে, লোকটা চলে যাবার পর তুমি ভালো করে দরজা বন্ধ করেছ তো? রঘু বুঝতে পারলে না। বললে, কোন লোকটা? সেই যে লোকটা রাত্রিরে এসেছিল সাহায্য চাইতে। হ্যাঁ ছোট দিদিমণি, আমি তো তাকে দরজার বাইরে বার করে দিয়ে তবে খিল বন্ধ করে দিয়েছি। সতী বললে, আচ্ছা তুমি যাও, শোও গিয়ে। রঘু আবার শুতে যাচ্ছিল। সতী আবার ডাকলে, আরেকটা কথা, আর কেউ দরজা ঠেলেছিল আমি ঘুমিয়ে পড়বার পর? না তো ছোট দিদিমণি, আর তো কেউ দরজা ঠেলেননি। আর কেউই আসেনি? কিন্তু এমনও তো হতে পারে সারাদিন আপিসের কাজে ব্যস্ত থাকবার পর হয়তো দীপু এসেছিল, রঘু টের পায়নি, হয়তো দরজাও ঠেলেছিল। দরজা ঠেলে ঠেলে কারোরই সাড়া পায়নি। রঘু অঘরে ঘুমোচ্ছে তখন, আর এদিকে সতীও হয়তো তখন খানিকক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। তারপর কারো সাড়া না পেয়ে হয়তো ফিরে গেছে, কিংবা হয়তো মোটেই আসেনি। তারই মনের ভুল। যেমন মিথ্যে স্বপ্ন দেখছিল, তেমনি সব কিছু মিথ্যে। রঘু তখন আবার ঘুমোতে চলে গেছে। তার নিঃশ্বাস নেবার শব্দ আসছে দূর থেকে। আলোটা নিভিয়ে দিলে সতী। নিভিয়ে দিতেই ইঁদুরটা রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে তারপর পায়ের কাছে ঘেঁষে বাইরে চলে গেল। সতী ঘরে ঢুকে আবার নিজের দরজায় খিল এঁটে দিলে। সেই 42 সালের আগস্ট মাসের শেষ তারিখে আবার ভোর হলো কলকাতায়। বড় নিঃসঙ্গ, বড় নির্জন, বড় নতুন ধরনের সেই ভোর ছিল। সেদিন অন্য দিনের চেয়ে 1 ঘন্টা আগে ভোর হলো কলকাতা শহরে। আগে বেঙ্গল টাইম ছিল, ক্যালকাটা টাইম ছিল, তারপর স্ট্যান্ডার্ড টাইম হয়েছিল, এবার হলো নিউ স্ট্যান্ডার্ড টাইম। 4টের সময় 5টা বাজবে, অর্থাৎ যাতে বিকেল 4টের সময় সবাই আপিসের কাজ থেকে ছুটি পায়। সকাল সকাল ছুটি হলে সকাল সকাল বাড়িতে পৌঁছতে পারবে ক্লার্কেরা। রাত্রিটাতেই ভয়, রাত্রিতেই জাপানিরা আসে। তারপর সন্ধ্যের অন্ধকারের সঙ্গে টেলিফোনের তার কেটে দেয়।
ইলেকট্রিক লাইনের তার কেটে দেয়, ঢিল ছুড়বে, বোমা ছুড়বে মিলিটারি লরির ওপর। তখনই বাস ট্রাম সব বন্ধ হয়ে যাবে। তখন দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে সবাই। কিন্তু এ তো কলকাতার কথা। কলকাতার বাইরে মেদিনীপুরেও তখন আরেক নতুন গভর্নমেন্টের রাজত্ব শুরু হয়েছে। 21শে আগস্ট থেকে কলকাতার সব খবরের কাগজ বন্ধ। কেউ আর কোনো খবর জানতে পারে না। আনন্দবাজার, বসুমতী, যুগান্তর, অমৃতবাজার, কলকাতার 15খানার মধ্যে 11খানা খবরের কাগজ। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের মধুসূদনের রোয়াকে আড্ডা বসে ভোরবেলাতেই। কিন্তু খবরের কাগজ না থাকলে আড্ডা যেন আর জমেই না। দুনি কাকা বলে, শালারা এবার সব অংশে নিধন হবে ভাই। শালারা নিজেরাই মরবি, আমাদেরও মারবি। পঞ্চা বলে, মেদিনীপুরে কি হয়েছে শুনেছ তো? কংগ্রেসের ভলেন্টিয়াররা নিজেরাই থানা চালাচ্ছে, জেলখানা চালাচ্ছে, পোস্ট অফিস চালাচ্ছে। দুনি কাকা বললে, আর গুল মারিস না তুই পঞ্চা, তোর পায়ে ধরছি ভাই। ওসব আমার কাছে বলতে আসিস নে। জানিস তো ব্রিটিশ গভর্নমেন্ট কচি খোকা নয়, কচি খোকা নয় রে সে। এক রাম টিপুনি দিলে তোদের গান্ধী বাপ বাপ বলে কোকিয়ে উঠবে। মধুসূদনের বর্দা বললে, না দুনি কাকা, আমিও আমাদের আপিসে শুনেছি ওই বেহারা নাকি বড় বড় সব দোকানে সোলজার আর পুলিশেরা মিলে লুটপাট করছে। দুনি কাকার বেশিক্ষণ থাকতে পারতো না, বলতো, সব গুল তোদের, বুঝলি, সব গুল। তা সমস্ত রাত কলকাতার রাস্তাতেও হট্টগোল চলে, কিন্তু সকালবেলা সব থমথমে ভাব। তখন কিছুক্ষণের জন্য সবাই শেষ রাত্রের মতো ঘুমোয়। নিউ স্ট্যান্ডার্ড টাইম চালু হওয়ার পর আরও ভোরে সকাল হয়। আরও সকালে আড্ডা বসে রোয়াকের ওপর। খবরের কাগজ নেই, শুধুই গুজবের ওপর নির্ভর করে আড্ডা চালিয়ে যেতে হয়। শরৎ বোসকে ত্রিচনাপল্লীর জেলে পুরে লাঠি পেটা করেছে, সুভাষ বোস রেডিওতে কি লেকচার দিয়েছে, এই সব। শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিত্ব ছেড়ে দেবে। গুজবে শেষ নেই যেন লোকের মুখে। আর জাপানিরা তো এই এলো বলে। 1 ঘন্টা আগে প্রিয়নাথ মল্লিক রোডেও ভোর হয়। সনাতনবাবু সকালে উঠেই খবরের কাগজ পড়তে যান, কিন্তু কাগজ নেই, খবরের কাগজ নেই। সনাতনবাবু শম্ভুকে জিজ্ঞাসা করেন, তা হ্যাঁ রে, কাগজ আসেনি আজ? আগে না তো। নদিদি টেলিফোন করে, নয়ন কেমন আছিস? নয়নরঞ্জিনী দাসী বলেন, তা তুমি এত সকালে যে? সেজ বৌমার যে ছেলে হলো রে, তাই আর যেতে পারিনি তোর কাছে। এখন তোর ছেলের মতিগতি কেমন? নয়নরঞ্জিনী দাসী জিজ্ঞেস করেন, সেই পাত্রীর কি হলো নদিদি? নদিদি বলে, আর 2 দিন সবুর কর বাছা, আমি সবই ঠিক করে ফেলেছি। ওই বাগবাজারে মিত্তিদের বাড়ির বড় মেয়ে, দেবে থবে ভালো, আর মেয়ে লেখাপড়াও তেমন জানে না, কিন্তু একেবারে ডানা কাটা পড়ি। আমি বৌমার আঁতুটা তুলে দিয়ে তোকে নিয়ে যাব, বুঝলি, কিছু ভাবিস না যেন তুই। স্টেশন রোডেও 1 ঘন্টা আগে ভোর হয়। কাশি সকাল সকাল উঠেই বাজারে চলে যায়। যাবার সময় বারবার সাবধান করে দিয়ে যায়, বলে, আমি না ফিরলে যেন দরজাটা খুলো না। ক্ষীরোদা মাথা নাড়ে। কাশি বলে, মাথা তো নাড়ছ, সেদিন অত করে বলে গেলুম, আর তুমি কোথাকার কোন উটকো লোককে দরজা খুলে দিয়ে বসলে, যদি চোর ডাকাত হতো। তারপর বাইরে রোয়াকে গিয়ে বেরিয়ে বলে, দাও দাও, খিলটা এখন বন্ধ করে দাও, আমি শুনি। ভেতর থেকে ক্ষীরোদা খিল বন্ধ করে দিলে। কাশি বার কয়েক ঠেললে। সেই বাইরে থেকেই আবার বললে, আমি না এলে যেন দরজা খুলো না দিদিমণি, আমি এসে আমার নাম বলবো, তবে দরজা খুলবে, বুঝলে, খুব সাবধানে থাকবে। তা শুধু কলকাতায় নয়, ইন্ডিয়ার সব শহরেই ভোর হলো 1 ঘন্টা আগে।
পাঞ্জাবের লায়ালপুর শহরে স্যার কে নাজিমুদ্দিন মুসলিম লীগ কনফারেন্সে বক্তৃতা দিলেন। দ্য পাকিস্তান স্ক্যাম ইজ নট অনলি ইন দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া অ্যাজ এ হোল, বাট অ্যাকচুয়ালি দ্য নন মুসলিম ইন দ্য মুসলিম মেজরিটি প্রিভিয়ান্স উইল বি ফার বেটার অফ দেন আন্ডার ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দ্য হোল অফ ইন্ডিয়া। আর সকলে শেষে প্যালেস কোর্টেও ভোর হলো 1 ঘন্টা আগে। প্যালেস কোর্টের পৃথিবী খবরের কাগজের পৃথিবী, টেলিফোনেরও পৃথিবী। সেই অত ভোরেও কিন্তু মিস্টার ঘোষাল টেলিফোন পেয়েই ঘুম থেকে উঠেছে। হুজুর, টেলিফোন আয়া। মিস্টার ঘোষালের সভ্যভব্য আর্দালি অতি সন্তর্পণে বিছানার কাছে গিয়ে মাথাটা নিচু করে ডাকলে। মিস্টার ঘোষাল স্ট্যান্ডার্ড টাইম মানে না, অনেক রাত্রে ফ্রি স্কুল স্ট্রিট থেকে এসেছে। চোখটা খুলে বললে, কে? হুজুর, টেলিফোন। হঠাৎই মনে পড়ে গেল। মিস্টার ঘোষাল ড্রেসিং গাউনটা গায়ে জড়িয়ে নিলে, তারপর রিসিভারে মুখ রেখে বললে, কি খবর? কিছু খবর পেলে নাকি যতীন? ওপাশ থেকে উত্তর এলো, না স্যার, কোথাও পেলাম না। বরানগরটা দেখেছ? আগে বরানগর দেখেছি, টালা দেখেছি, দমদম দেখেছি, কোথাও নেই। ওরকম চেহারার কোনো মেয়ে মানুষ কোথাও নেই। মিস্টার ঘোষাল বললে, আচ্ছা ঠিক আছে, আরও খোঁজো। এইবার বাগবাজার এরিয়াটা একবার দেখো, দেখবে গায়ের রং খুব ফর্সা আর মাথার চুলগুলো খুব কোঁকড়ানো। কালকেই আবার আমাকে এই সময় টেলিফোন করবে, কেমন? আরদালি তখন ছোট হাজারি নিয়ে এসেছে। গরম পটের নল দিয়ে চায়ের সোনালি ধোঁয়া বেরোচ্ছে। টুনটুন আওয়াজ করে চা তৈরি করে সাহেবের হাতের কাছে এগিয়ে দিলে। আবার টেলিফোনটা বেজে উঠল। মিস্টার ঘোষাল রিসিভারটা তুলে নিয়ে বললে, ইয়েস, ঘোষাল স্পিকিং। তারপর সেই একই সাবজেক্ট, খুব ফর্সা গায়ের রং, মাথার চুল কোঁকড়ানো। খিদিরপুরেও নেই? আচ্ছা ঠিক আছে, আরও খোঁজো, ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখো। বরানগর, দমদম, ঢাকুরিয়া, কসবা সব জায়গাতেই খোঁজা হচ্ছে। এই কলকাতাতেই কোথাও না কোথাও আছে, আর যাবেই বা কোথায়? কালকে আবার আমাকে এই সময় টেলিফোন করো। অল রাইট। এই বলে রিসিভারটা রেখে দিয়ে চায়ের কাপে চুমুক দিলে। তারপর হঠাৎ মুখ তুলে বললে, পিরালি? হুজুর, পেপার? আরদালি বললে, আজ পেপার নেহি দিয়া হুজুর। নেহি দিয়া? মিস্টার ঘোষালের নীল রক্ত টকবক করে উঠল। নেহি দিয়া? চিৎকার করে উঠল, হোয়াট? পেপার নেহি দিয়া হুজুর? তা এমন অভাবনীয় কাণ্ড প্যালেস কোর্টের পৃথিবীতে কখনোই ঘটেনি। দু একটা সাহেবি কাগজ বেরিয়েছে বটে, কিন্তু দেশি হকারেরা তার সাহস করে নিয়ে আসেনি। স্যার জন হারবার্ট কি করছে? আর লিলনিথ গোটাই বা কি করছে? জেন্টেলম্যানদের কি কলকাতা শহরে আর বাস করতেই দেবে না? অল রট, অল রাবিশ। আজ খবরের কাগজ পাওয়া যাবে না, কাল সিগারেট পাওয়া যাবে না, পরশু হুইস্কি পাওয়া যাবে না। এসব কি হলো ক্যালকাটায়? গান্ধীটাকে তো অ্যারেস্ট করেছে, তার চেলা জওহরলালটাকেও অ্যারেস্ট করেছে, তবুও এত আনরেস্ট কেন? হোয়াই? কিছু না হয় প্রেসকে গ্যাগ করো, পুলিশকে আনলিমিটেড পাওয়ার দাও, দরকার হলে আর্মি ডাকো। অল রট, অল রাবিশ। হুজুর? কে? আরদালি বললে, হুজুর, জগন্নাথ আয়া। এই যে জগন্নাথ, এসে গেছিস? জগন্নাথ সামনে এসে মাথা নিচু করে প্রণাম করলে। শার্টের ওপর পাতলা আলো আন গায়ে, রোগা চোয়াড়ে মুখ, দেখলেই কেমন যেন ঘেন্না হয়। তার ওপর করুণা আকর্ষণ করবার জন্য দাঁতের পাটি বার করে হাসবার চেষ্টা করছে। কি রে, তুইও পেলি না? জগন্নাথ বললে, হুজুর, দেখা পেয়েছি। পেয়েছিস? কোথায়?
উত্তেজনায় একেবারে দাঁড়িয়ে উঠল মিস্টার ঘোষাল। আজ্ঞে হুজুর, ওই গড়িয়াহাটা লেভেল ক্রসিংয়ের কাছে একটা বাড়িতে। আপনি যেমনটা বলেছিলেন হুজুর, তেমনি চেহারা, ফর্সা টকটকে গায়ের রং, কোকড়ানো মাথার চুল, সব ঠিক আছে। তার দিদির বাড়িতে আছে। আর তার দিদি? দিদি কোথায়? আগে হুজুর, দিদি কলকাতাতে নেই, দিল্লি চলে গিয়েছে, আর আসবে না। মিস্টার ঘোষাল চুরুটটা ধরিয়ে জোরে ধোঁয়া ছাড়লে একবার, তারপর বললে, তা তোকে ধরতে পারেনি তো? না হুজুর, ধরতে পারবে কি করে? আমি তো পাড়ার লোকের কাছে বিকেলবেলা সব খবর টবর নিয়ে রাত্রির বেলা গিয়েছিলুম চাঁদা চাইতে। কিসের চাঁদা? জগন্নাথ সব খুলে বললে। কেমন করে আগে থেকে সমস্ত খোঁজ খবর নিয়ে রাত্রে সে বাড়িতে হাজির হয়েছিল, কি কি কথা হয়েছিল সবই বললে। চেহারার বর্ণনার সঙ্গে মিলে গেল। বাড়ির নম্বর, ঠিকানা, সব কিছুই বললে জগন্নাথ। মিস্টার ঘোষাল সব শুনে বললে, তোর তো খুব বুদ্ধি আছে রে জগন্নাথ। আগে সে তো হুজুরের দয়া। মিস্টার ঘোষাল কথাটার মানে বুঝলে, বললে, হবে হবে, সেজন্য আর ভাবিস নে। এখন চল তো আমার সঙ্গে। আরদালিটা দাঁড়িয়েই ছিল, তাকে গাড়ি আনতে বললে মিস্টার ঘোষাল। জগন্নাথও বাইরে গিয়ে দাঁড়ালো। মিস্টার ঘোষাল ড্রেস করবে এইবার। ওয়ার্ড্রপ থেকে স্যুট বেরোলো, শার্ট বেরোলো। বাথরুম থেকে মিস্টার ঘোষালের শিসের শব্দ আসতে লাগলো। বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলো জগন্নাথ। শালা শুয়োরের বাচ্চা। দ্বিজপদ ঠিকই বলেছিল, শালার হাত দিয়ে একটা পয়সা গলে না। শালার নাল পড়তে আরম্ভ করেছে জিভ দিয়ে। মেয়ে মানুষের নাম শুনলেই শালার জিভ দিয়ে নাল পড়া শুরু হয়। খানিক পরে ফিটফাট হয়ে মিস্টার ঘোষাল বেরিয়ে এলো ঘর থেকে, বললে, দূর থেকে আমাকে বাড়িটা দেখিয়ে দিয়ে তুই গা ঢাকা দিবি, বুঝলি? তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে বললে, তোর বকশিসের জন্য ভাবিস নে, কাজ খতম হলে একসঙ্গে সব মিটিয়ে দেব। তাই এই পৃথিবীতে মিস্টার ঘোষাল শুধু একলাই নয়। মিস্টার ঘোষালের জন্মের আগে এমন ঘটনা অনেকবারই ঘটেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মিস্টার ঘোষাল পৃথিবীতে এসেছে আর গেছে। সভ্যতার আদি যুগ থেকে আজ পর্যন্ত সেই নিয়মের আর ব্যতিক্রম হয়নি। একদিন পৃথিবীর মধ্যযুগে দেশের বাইরে কি আছে, নিজেদের দেশের ওই পিঠে ভূগোলে কি ঘটছে, তা নিয়ে মাথা ঘামাবার কারোরই দরকার হয়নি। রোমানরা, গ্রিকরা যা জানতো তার বেশি এক তিল কারোর জানা ছিল না। জানবার কৌতূহল থাক বা না থাক, সেই কৌতূহল মেটাবার উপায়ও ছিল না। চায়নাকে তারা বলতো ক্যাথে, জাপানকে বলতো শিপানগো। আমেরিকা, অস্ট্রেলিয়া ছিল তাদের কাছে রূপকথার দেশ। কিন্তু সেই রূপকথার দেশেও একদিন মহাজনদের যাবার দরকার হলো কারণ তখন হাতে টাকা জমে গেছে অনেক। সেই টাকা নিজেদের দেশে খাটিয়েও আর কুলোচ্ছে না। স্বদেশে খাটছে, বিদেশেও খাটাতে হবে। পশ্চিম দিকে ছিল আমেরিকা, নিওলিথিক যুগের তখন মানুষ তারা। মেক্সিকো, পেরু, তাদের বশে আনা বেশি শক্ত নয়। কিন্তু মুশকিল হলো এশিয়াকে নিয়ে। এশিয়া মানে চায়না আর ইন্ডিয়া। আর এশিয়া তখন সভ্য দেশ। 2000 বছরেও সেখানে কিছুই বদলায়নি। কিন্তু নতুন জাহাজে উঠে সেই এশিয়াতে এসে হাজির হলো মিস্টার ঘোষালরা। এখানে মশলা আছে, জমি আছে, সোনা আছে, রূপো আছে, তামা আছে। তাদের সমস্ত কিছুই চাই। সব টাকা এখানেই খাটাবে মিস্টার ঘোষালেরা। আর চায়নাতে তখন সম্রাট সর্বসর্বা। সবাই জো হুজুর বলে তাকে মানে। যারা বাইরের লোক তাদের ওপর কড়া নজর রাখে সেইখানে। জাপানও তাই। সেইখানে মিস্টার ঘোষালেরা ঢুকতে পারলে না। কিন্তু ইন্ডিয়ার মাটি বড়ই নরম। এখানে ঘরে ঘরে ঝগড়া, এখানে জাত নিয়ে বাজবিচার। এ এক অদ্ভুত পেনিনসুলা। এখানে দিল্লির অত্যাচার একদিকে, আর একদিকে কারোর সঙ্গে কারোর মিল নেই।
এখানে স্বামীর সঙ্গে স্ত্রীর মিল নেই, স্ত্রীর সঙ্গে শাশুড়ির মিল নেই, শাশুড়ির সঙ্গে মিল নেই আবার তার স্বামীর। মা, ছেলে, বউ কেউ কারোর নয়, কেউ কারোর শাসন মানে না, কেউ কারোর কর্তৃত্ব স্বীকার করে না। তাই বড় সুবিধে হলো মিস্টার ঘোষালদের আর নির্মল পালিতদের। বড় সুবিধে হলো পর্তুগিজ, স্প্যানিশ, ডাচ, ব্রিটিশ আর ফ্রেঞ্চদেরও। এ হলো ১৬শ শতাব্দীর গল্প। কলম্বাস, ভাস্কো ডা গামা আর মাগেলানরা টাকার বান্ডিল নিয়ে বেরিয়ে পড়েছে পৃথিবীর বাজার খুঁজতে। নতুন নতুন টাকা খাটবার বাজার, যেখানে পাবে সেখানেই গেড়ে বসবে তারা। এরকমই একদিন মিস্টার ঘোষালও এসে ঢুকে পড়েছিল রেলের আপিসে এই ২০ শতকের মাঝামাঝি। তখন অনেক টাকা জমে গেছে হাতে। ফ্রি স্কুল স্ট্রিট তখন শেষ করে এসেছে। সারা কলকাতার বাজার তখন ফতুর। কত মিস মাইকেলের লাইফ তখন মিস্টার ঘোষালের পায়ে আত্মবলি দিয়েছে। এমন সময় সন্ধান পেলে ইন্ডিয়ার। আর এই ইন্ডিয়াতে তখন অরাজক অবস্থা। নির্মল পালিত ব্যাংকের সব টাকা নিয়ে নিরুদ্দেশ। সনাতনবাবু সমস্ত তুচ্ছতার ঊর্ধ্বে মনুষ্যত্বের মহৎ গবেষণায় ব্যস্ত। আর শাশুড়ি নয়নরঞ্জিনী দাসী তখন একেবারে অসহায়। আভিজাত্যের মর্যাদাটুকু ছাড়া আর কিছুই অবলম্বন নেই তার তখন। এমন সুযোগ কজন ভাস্কো ডা গামা পায়। তার নদিদি সেদিন আবার এলো গাড়ি করে। মোটা মানুষ, কিন্তু বেশ খটখটে। বললে, কই রে নয়ন, কোথায় তুই? মোটা শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে তেতলায় উঠল। বললে, আর পারিনি বাপু সিঁড়ি ভাঙতে। মামুনি খবর পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন। বললেন, এসো নদিদি, এসো, পাখার তলায় একটু বসো। নদিদি বিছানায় বসে পড়ল। বললে, তোর জন্য আবার হাঁপাতে হাঁপাতে এলুম। ওদিকে আমার সেজ বৌমার আবার আতুর ফেলে এসেছি। মামুনি বললেন, তুমি আছো নদিদি, তাই তবু একটু কথা বলতে পেরে বাঁচি। আজ সারা দিন মুখ বুজে আছি জানো। তা কথা বলবার জন্য নদিদি আসেনি। বললে, ও বসবো না, বসবার আমার সময় নেই। সেই বাগবাজারের মিত্তির বাড়িতে তোকে নিয়ে যাব বলে এইছি। নয়ন বললে, তুমি কি তাদের কথা দিয়ে দিয়েছ নাকি নদিদি? ওমা, কথা দেব না? কি বলছিস তুই নয়ন? তোর ছেলের বিয়ে হলো না, আমার স্বস্তি আছে। চল চল চল, দেরি করব না। বেলাবেলি যেতে হবে। মেয়ে দেখবার ব্যাপার, বেলাবেলি করাটাই ভালো। নয়ন বললে, কিন্তু কথাবার্তা কিছু হলো না, আগে মেয়ে দেখতে যাব নদিদি। নদিদি বললে, টাকা কথা তো পরে হবে, আগে তো মেয়েটা পছন্দ হোক। কিন্তু শেষে যদি মেয়ে পছন্দ না হয়? নদিদি বললে, পছন্দ হবে না মানে? ডানা বসিয়ে দিলে উড়ে যাবে। মেয়ের এমন রূপ, রূপের কথা আর বলতে হবে না। যে রূপ তুই তোর বউয়ের সঙ্গে মিলিয়ে নিবি, যদি ১ ছটাক নিরেশ হোস তখন আমাকে বলিস। কিন্তু তুমি সব খুলে বলেছ তো নদিদি? আমার ছেলের প্রথম বিয়ের কথা সব খোলসা করে বলেছ তো? নদিদি বললে, আরে তারা সবই জানে রে, আমার আপন জায়ের মাসতুতো ভাইয়ের মেয়ে। কিন্তু বউ যে বেরিয়ে গেছে তা শুনেও এখানে রাজি হয়েছে দিতে। ওমা, তা রাজি হবে না? ভবানীপুরে শিরিষ ঘোষের নাতির সঙ্গে বিয়ে দিতে কলকাতা শহরে কে পেছপা হবে শুনি? তুই কাপড়টা বদলে নে। তা সেই ব্যবস্থাই হলো। কাপড় বদলে নিলে। একটা মলমলের ফর্সা ধোপার বাড়ির থান। মুখখানা মেজে ঘষে নিলে। বাতাসির মাকে ডেকে পাঠালেন মামুনি। বললেন, সব রইল বুঝলি? বুঝলি বাতাসির মা, আমি নদিদির সঙ্গে বেরোচ্ছি, সন্ধেবেলা ফিরব। তা তোমার খাওয়ার কি ব্যবস্থা করব? মামুনি বললেন, কি আবার করবে, যা রোজ হয় তাই করবে। 4খানা ফুলকো লুচি আর আলু ভাজা ছাড়া আমি আর কি সোনাদানাটা খাই শুনি? বাতাসির মা বললে,
কিন্তু ঘি যে আর নেই। শুনে মামুনি রেগে গেলেন, বললেন, এই যাবার সময় আমায় বলতে এলে ঘি নেই? কাল মনে পড়েনি? কালই তো বলেছি সরকার বাবুকে। মামুনি এবার একটা হেস্ত নেস্ত না করে যেন ছাড়বেন না, বললেন, কোথায় সরকার বাবু? ডাকো তাকে, আমি এর একটা হেস্ত নেস্ত করে তবে বেরোবো। বাতাসের মা বললে, সরকার বাবু যে নেই এখন, সকালবেলা দেশে গেছেন। দেখেছ না দিদি, আমাকে সবাই মিলে এমন করে পাগল করলে আমি বাঁচি কি করে বলো তো? এরা আমায় একটু সুস্থির হয়ে বাঁচতেও দেবে না। আমি আর জন্মে কত পাপ করেছিলুম বলো তো? তারপর হঠাৎ বাতাসির মার দিকে নজর পড়তেই মনে পড়ে গেল, বললে, তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন বাতাসির মা? যাও, আমি কিছুই খাবো না, আমি ছাই খাবো। আমাকে দুটো উনুনের ছাই তুলে দিতে পারবে? যাও এখান থেকে। বাতাসির মা চলে গেল। মামুনি বললেন, দেখলে তো না দিদি, কেমন আমার সংসার চলছে? এই পোড়া সংসার করতে আর স্বাদ হয়? না দিদি বললে, থাম, আর কাঁদিস নে, বউ এলে দেখবি সব ঠিক হয়ে যাবে, এখন চল। নয়নও উঠল, নদিদিও উঠল। ঘরের দরজায় চাবি লাগালো নয়ন, লাগিয়ে চাবিটা কোমরের ঘুঁসিতে আটকে দিলে। মামুনি আজ আবার ঘোষবাড়ির গৃহিণী সেজেছেন। সাদা ফিতে পার থান, মাথার সাদা চুলে খোঁপা, সাদা ধবধবে গায়ের রং, পবিত্রতার প্রতিমূর্তি যেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে নদিদি বললে, তা হ্যাঁ রে, তো ছেলে কোথায়? আর কোথায়, বই মুখে দিয়ে রয়েছে। তা ছেলে রাজি আছে তো? ছেলের মত আছে তো? খবরদার ন দিদি, ছেলেকে আমি বলছি নে। আমি নিজের পেটের ছেলের বিয়ে দেব, তাতে ছেলের মতামত আবার কি থাকবে? আমি কি ছেলের খাই না পড়ি? কিন্তু ছেলে যদি বেঁকে বসে? নয়ন বললে, তেমন ছেলে আমি গব্বে ধরিনি ন দিদি। আর শুনেছ বোধহয় একটা কথা, বউ আবার পালিয়েছে। ন দিদি বললে, তা সে তো জানি। না না, সেই পালানো নয়, পাশের বাড়ির কোন এক ছোড়ার সঙ্গে পিরিত জমিয়ে পালিয়েছিল। পুলিশে ধরেছে ছোড়াটাকে, সোনা জানে সেই কথা। নদিদি বললে, সে কি রে, ছি 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 ছি, কে বললে তোকে? আরে সেই ছোড়াটারই আপিসের বড় সাহেব বললে, সে নিজে এসে বলে গেল। আহা, ভারী ভালো ছেলে ন দিদি, মা বলতে একেবারে অজ্ঞান। কে এমন করে বাড়ি বয়ে এসে বলে বলো তো? তা তোর ছেলে শুনে কি বললে? নয়ন বললে, তা সেই শুনে স্তক তো একটু শেয়ানা হয়েছে, নইলে আমি একদিন যখন বউয়ের নাম বলতুম তখন তো কানে যেত না, তখন ভাবতো মা মাগি পর। এখন বুঝেছে ঠেলা, এখন আর মুখে কথা নেই, এখন আরও বইয়ে মুখ দিয়ে পড়ে থাকে দিনরাত। তারপর একটু থেমে বললে, তা এখন আমিও আর কিছু বলিনি। ও ভালোই করিস, এখন আর কাটা গায়ে নুনের ছিটে দিয়ে কাজ নেই, হাজার হোক পেটের ছেলে বলে কথা। কত নাড়ি ছিঁড়ে যে ছেলের জন্ম দেয় মা, তা ছেলে তা বুঝবে কেমন করে বল? ছেলেই যদি মায়ের দুঃখ বুঝতো তাহলে তো পৃথিবীটা উল্টে যেত নয়ন, উল্টেই যেত। নদিদির গাড়ি তখন হু হু করে কলকাতার রাস্তা ধরেছে, নদিদির নিজের গাড়ি। নয়নরঞ্জিনী দাসী তখন নিজের দুঃখের কথাই বলে যাচ্ছিল। একদিন তারও গাড়ি ছিল, একদিন তার গাড়িতেও কত লোককে তিনি চড়িয়েছেন, একখানা নয়, দুখানা। নদিদির গাড়িতে চড়ে সেই কথাই তার হঠাৎ মনে পড়ে গেল। নয়ন বললে, আচ্ছা, দেনা পাওনার কথাটা বলেছ তো ওদের? নদিদি বললে, তা বলেছি বই কি, ওই তো একই মেয়ে,
ভরি গয়না চাস তুই বল না, আর নগদ কত নিবি তাও বল। সে গয়না তারা যা দেবে তা দিক, কিন্তু ঘর থেকে তো খরচ করে আমি ছেলের বিয়ে দেব না। তা কত নগদ নিবি তাই বল না। নয়ন বললে, আমি প্রথমবারে বড় ঠকেছি দিদি। আমি কি তখন জানতুম বেয়াই মস্ত বড় লোক? সে যা ঠকান ঠকেছি সে আর বলার কথা নয়, শুনলে লোকে হাসবে। এইবার আমি শুধু নগদ একটু বেশিই নেব। নদিদি বললে, তা তবু কত নিবি? কত নিলে ভালো হয় তুমি বলো না দিদি, তুমি যখন বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি। নদিদি বললে, আমি আর কি বলবো বল, তোর কত হলে চলবে সেইটে তুই আগে বল। নয়ন বললে, তাহলে তোমাকে সবই খুলে বলি দিদি, তুমি তো আমার অবস্থার কথা সবই জানো। গাড়ি পর্যন্ত বেচে দিতে হলো আমাকে। 30 লাখ টাকার সম্পত্তি, নগদে সম্পত্তিতে আমার ছিল, তা সব উকিল খেয়ে নিলে। এখনো পুলিশের হুলিয়া ঘুরছে সেই উকিলের পেছনে। সেই টাকার আশা আমি ছেড়ে দিয়েছি দিদি, তার আশা আর আমি করিনি। এখন ঝি চাকরের মাইনে বাকি পড়েছে কয় মাস ধরে, তাও আমি দিতে পারছি না। তা কত নিবি খুলেই বল না। নয়ন বললে, বেশি বলবো না দিদি, তোমার কুটুম, ও 30 হলেই আমার আপাতত চলবে। দিদি বললে, তা ঠিক আছে, মেয়ের তো ভাইও নেই আর একটা বোনও নেই। বাপ মারা গেলে সব সম্পত্তি এই মেয়ে পাবে। তা সব মিলিয়ে মেয়ের বাপের সম্পত্তি তো আর কম নেই রে। কুড়িয়ে বাড়িয়ে 1,10,000 টাকা সম্পত্তি বেকসুর পাবে তোর ছেলে। তা বাগবাজারে পৌঁছে মিত্তিরদের বাড়ি দেখে নয়নরঞ্জিনী দাসী চমকে উঠল। এককালে যখন বাড়ির মালিকের অবস্থা আরও ভালো ছিল, তখন এই বাড়ির চেহারা ছিল অন্যরকম। বড় বড় থাম, থামের মাথায় চুনবালির পরি বসানো। পরিদের এখন ডানা হাত পা সব ভাঙা অবস্থা। বাগানে ঘাসও নেই এখন, কিন্তু এককালে ছিল। মোষের ঘাটাল হয়েছে বাগানের কোণের দিকটায়, দেওয়ালে ইট বেরিয়ে আসছে জায়গায় জায়গায়। কিন্তু তা হোক, মামনি দেখে বুঝলেন এরা বনেদি পরিবার বটে। তা খুব খাতির করলে মিত্তির গিন্নি, বললে, আমার তো কোনো স্বাদই নেই দিদি, এই মেয়েটির বিয়ে দিয়েই আমি মনের সব স্বাদ মিটিয়ে নেব। কথাগুলো কেমন যেন লাগলো। দিদি বলেছে তো সব এদেরই, তাই এত টাকা নগদ দেবে, এত রূপসী মেয়ে, তবু দোজ ভরে বিয়ে দিচ্ছে। তাই এতে অবাক হবারই কথা। দিদি বললে, নয়নেরও কোনো স্বাদ মেটেনি। ওই ধরে নাও সেই প্রথম বিয়েটা বিয়েই নয়, ওই নামেই শুধু বিয়ে। নয়ন বললে, দিদি আমার সমস্তই জানে। মিত্তির গিন্নি বললে, ইনি আপনারও দিদি, আমারও দিদি, দিদি আমাদেরও সমস্ত কিছু জানে। কর্তা তো তাই বললেন, উনি যখন মাঝখানে রয়েছেন তখন আর আমাদের ভাবনা কি আছে। আর আপনাদের নাম করলে কলকাতার কে না চেনে বলুন। মামনি বললেন, সেসব দিনকাল আর নেই ভাই, এখন দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, এটাই যথেষ্ট। দিদি বললে, তা তোমার কর্তাকে বলো ছেলের সম্বন্ধে খবরাখবর নিতে, আমার কথায় আবার বিশ্বাস করো না বাপু। মামনিও বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা খোঁজ খবর নাও, তারপর অন্য কথা। মিত্তির গিন্নি বললে, আপনার ছেলের আবার কি খবর নেব দিদি? আপনি দয়া করে আমার মেয়েকে ঘরে ঠাঁই দেবেন, তাহলেই তো ওর ভাগ্যি। মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে সামনে এনে দাঁড় করালে মিত্তির গিন্নি। গা ময় গয়না, মেঝের ওপর একটা কার্পেটের আসন পাতা ছিল, তার উপরেই বসানো হলো।
বেনারসি শাড়ি দিয়ে মোড়া, মাথা থেকে পা পর্যন্ত জড়ো আতে ভর্তি। মিত্তির গিন্নি বললে, এই গয়না খাঁটি গয়না দিদি, খাঁটি গড়িয়ে রেখেছি। এখন আপনারা দিন স্থির করে 2 হাত এক করলেই হয়। নদিদি মামনি দুজনেই অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। নদিদি জিজ্ঞেস করলেন, তা কি নাম তোমার মা? মিত্তির গিন্নি অভয় দিয়ে মেয়েকে বললে, বলো বলো মা, নাম বলো। লীলারানী দাসী। নদিদি বললে, বাহ, বেশ নাম। তা তুই ভালো করে জিজ্ঞেসপাতি করে নে নয়ন, শেষে যেন আবার দূষিস নে আমাকে। লেখাপড়া শেখে নে, তা সে তো তোকে আগেই বলে রেখেছি। মামনি তখনও এক মনে চেয়ে দেখছিলেন পাত্রীর দিকে। ঠিক এমনিটি তিনি চেয়েছিলেন সেইবার। ঠিক এমনি নরম সরম স্বভাব, এমনই মোমের পুতুলের মতো। বেশ নম্র স্বভাব। কেমন মাথা নিচু করে মামনির পায়ে হাত ঠেকিয়ে মাথা ছোঁয়ালে। বেশ ছোট মানানসই কপাল, কান দুটো পাতা, ঠোঁট জোড়া পাতলা। বয়সও এমন কিছু বেশি নয়, ওই 17-র মধ্যেই। পায়ের আঙুলগুলো গোল গোল টোপা টোপা কুলের মতো। গায়ের রংটাও দুধে আলতা। নদিদি নিজেই মেয়ের হাত পিঠ কোমর টিপে টিপে দেখলে। হাতের পাতার উল্টো পিঠটা বুড়ো আঙুল দিয়ে ঘষে ঘষে দেখতে লাগলো। তারপর সব কিছু দেখে বললে, কিরে নয়ন, এখন মেয়ে পছন্দ হলো কি না তাই বল। তোর বউ, তুই দেখে শুনে বাজিয়ে নিয়ে যাবি, তাতে আমার কি? আমি আর কে? আমি তো মাসি রে। মাসির সংসার তো আর করবে না সে। যার সংসার করবে সে দেখাটাই ভালো। মিত্তির গিন্নিও তাই বললে। তা তো বটেই ন দিদি, আমার মেয়েকে আপনি বউ করবেন, দেখে শুনে নেবেন বই কি। আমার নিজের পেটের মেয়ে বলে বাড়িয়ে বলছি না। ও মেয়ে আমার খুব লক্ষ্মী, যার ঘরে যাবে তারও ঘর লক্ষ্মীমন্ত হয়ে উঠবে। নদিদি বললে, তা তোর কেমন লাগলো তা খুলে বল না নয়ন। এ আপনা আপনির মধ্যে লুকোচুরির তো আর কিছু নেই। পছন্দ হয়েছে তোর? মামনি বললেন, পছন্দের কথা যদি বলো না দিদি, তা আমার তো এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে। মিত্তির গিন্নি বললে, তা নিয়ে যান না দিদি, ও তো এখন থেকে আপনারই মেয়ে হয়ে গেল। নদিদি মেয়েকে জিজ্ঞেস করলে, কিরে লীলা, যাবি মা তুই? দেখে আসবি কেমন শ্বশুর বাড়ি? লীলারানীর মুখটা আরও নিচু হয়ে গেল লজ্জায়। মিত্তির গিন্নি বললে, ওকে আবার কেন জিজ্ঞেস করছেন দিদি? আমি যখন বলছি তখন ও আর কি বলবে? আমার মেয়ে তেমন নয়। নদিদি বললে, তবে চল, তোকে নিয়ে যাই। মামনি বললেন, সত্যি সত্যি যে তুমি নিয়ে যাচ্ছ নদিদি? তা নিয়ে গেলেই বা দোষটা কি? মেয়েও চলুক না, ওর মাও চলুক। মিত্তির গিন্নি বললে, না না, আমাকে আবার কেন? ও মেয়েকেই তোমরা নিয়ে যাও ন দিদি, আমি তো পরে যাবই। কিন্তু নদিদির যে কি ঝোঁক, গাড়ি রয়েছে সঙ্গে, কোনোই অসুবিধে হবে না। নদিদির যখন কুটুম তখন নয়নেরও কুটুম, আর কুটুম এখন না হলেও 2 দিন পরে তো কুটুম হবে, তখন তো হামেশাই দেখা সাক্ষাৎ হবে। নদিদি বললে, নাও নাও, তোমার মেয়ের গয়না টয়নাগুলো খুলে মোটামুটি সাজ করিয়ে দাও, তুমিও সঙ্গে চলো। বাড়ির মধ্যেই তো সারাদিন থাকো, একবার না হয় কালীঘাটের মন্দিরে মাকে দর্শন করে আসবে। তা অনেকদিন পর মামনির বুকের ভারটা যেন একটু হালকা হলো। মেয়ে মা যখন ভেতরে গেছে, নদিদি বললে, দেখ নয়ন, এই বউ যা করে দিলুম তোকে, যখন সংসার করবি তখন আমাকে বলিস। নয়ন বললে, তা দেনা পাওনার কথাটা তো তুললে না তুমি নদিদি। আহ,
থাম তো তুই, মাঝখানে যখন আমি আছি তখন তোর ভয়টা কি? মেয়ের গায়ের গয়নাগুলো তো তুই স্বচক্ষে দেখলি, কম করে ওর দামই তো 20,000 টাকা হবে। কিন্তু নগদ? নগদের জন্য অত কেন ভাবছিস তুই? তোকে তো 30,000 টাকা পাইয়ে দিলেই হলো। তাই এরপর আর কোনো কথাই চলে না। মামুনি যেন কেমন অভিভূত হয়ে পড়েছিলেন। এমন মেয়ে থাকতে তিনি কি ঘোড়ামুখ বই না করেছিলেন মরতে। ওই ব্যারিস্টার পালিতের কথায় কি লোকসানটাই না কপালে ছিল। আর শুধুই কি লোকসান, দুর্ভোগটারই বা দাম দেয় কে? নদিদি বললে, আর এই বাড়ি দেখছিস, বাপ মার অবর্তমানে এই মেয়েই সব পাবে। এই বাড়ির দাম তো কম করে 1,00,000 টাকা হবে। মামুনি সব দেখে শুনে কেমন যেন ভয় করতে লাগলো। বললেন, তা শেষকালে পিছিয়ে যাবে না তো নদিদি? নদিদি বললে, পেছবে কেন? আমি তো মাঝখানে আছি, আমার জায়ের মাস্তুতো ভাইয়ের মেয়ে। তোর টাকা কড়ি চুরি যাওয়ার ব্যাপারটা আবার যেন খুলে বলে ফেলিস নে। দেখ না কি হয়, সেজন্যই তো নিয়ে যাচ্ছি তোর বাড়ি দেখাতে। তা আমার প্রথম বউয়ের ব্যাপারটা খুলে বলেছ তো তুমি ওদের? আরে তোকে তো বললুম সবই খুলে বলেছি। এমন ছেলে তো কোথাও পাবে না, এরা তো বনেদি ঘরই চায়। মামুনি তখনও চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলেন। একমাত্র মেয়ে, এই মেয়েই একদিন সব কিছু পাবে। আর মাত্র কয়টা বছর, 30,000 টাকা, আর তার সঙ্গে 20,000 টাকার গয়না। মনে মনে মামনি তার ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলেন। তা মামনি ওদিকে স্মরণ করুক, কিন্তু এইদিকে আরেক ঘটনা ঘটল। 1 ঘন্টা আগে গড়িয়াহাটেও ভোর হয়েছিল, আর ভোর হবার সঙ্গে সঙ্গে রঘু চা নিয়ে এলো। সতী বিছানা থেকে হাত বাড়িয়ে নিলে চা, বলে, কে এসেছিল রে রঘু? রঘু বললে, কই, কেউ তো আসেনি। রাত্রিরে আমি যখন ঘুমিয়ে পড়েছিলুম তখন। না ছোট দিদিমণি, কেউই আসেনি। আশ্চর্য, কেউ আসেনি? চায়ে চুমুক দিয়ে সতী উঠে বসল। রঘু বাইরে চলে গেল। রঘুর অনেক কাজ, একলা সে সারাদিন ধরে রান্না করবে, বাজার করবে, ঘর ঝাঁট দেবে। লক্ষ্মীদি যাবার আগে টেলিফোন লাইনটাও কেটে দিয়ে গেছে। সতী আবার ডাকলে, রঘু। রঘু আসতে সতী বললে, খবরের কাগজ আসে না এই বাড়িতে? রঘু বললে, কদিন থেকে তো কাগজ দিচ্ছে না কাগজওয়ালা, আমি দেখতেই পাইনি কদিন ধরে তাকে। সত্যি, কোনো খবরের কাগজ নেই কলকাতা শহরে। সারা ইন্ডিয়াতে, সারা ইন্ডিয়াতে কোথায় কি হচ্ছে তা গভর্নমেন্টকে আগে জানিয়ে তবে ছাপতে হবে নিয়ম হয়েছে। আর তারই প্রতিবাদে কোনো খবরের কাগজ বেরোচ্ছে না। বেরোচ্ছে শুধু বুলেটিন, আর সেই বুলেটিন লুকিয়ে লুকিয়ে বিলোনো হচ্ছে। রঘু এসে একখানা কাগজ দিয়ে গেল, বললে, এই চিঠিখানা পড়েছিল দিদিমণি জানালার নিচে। চিঠি? সতী কাগজখানা হাতে নিয়ে দেখলে সাইক্লোস্টাইল করা একটা কাগজ, ওপরে বড় বড় করে লেখা আছে, মহাত্মা গান্ধীর লাস্ট মেসেজ, করেঙ্গা ইয়া মরেঙ্গা। এটা কে দিলে তোমাকে? রঘু বললে, ওই খবরের কাগজ খুঁজতে গিয়ে দেখলাম এইটে পড়ে আছে। রঘু চলে যেতে সতী কাগজটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলে বাইরে। রেল লাইনের ওপর দিয়ে বোধহয় একটা ট্রেন আসছিল, গুম গুম আওয়াজ হচ্ছিল। সতী এক মনে শুনতে লাগলো শব্দটা। এত কাছে মনে হয় যেন গাড়িটা বাড়িটার মাথার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে এক একবার বিকট শব্দ করে হুইসেল দিয়ে যায়। কাল রাত্রে ঘুমের ঘোরেও ওই শব্দটা তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। কালকের স্বপ্নটার কথাও মনে পড়ে গেল।
আশ্চর্য, স্পষ্ট যেন দীপঙ্করকেই এই ঘরের মধ্যে সে দেখতে পেয়েছিল, একেবারে এই ঘরের বিছানার ওপর। আশ্চর্য, স্বপ্নগুলোকেও এমন সত্যি বলে মনে হয় মাঝে মাঝে। রঘু কাছাকাছি বারান্দা দিয়ে যাচ্ছিল। সতী আবার ডাকলে, রঘু। রঘু এলো। সতী বললে, তুমি আমার সঙ্গে একবার যেতে পারবে রঘু? কোথায় দিদিমণি? সতী বললে, তোমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর, কাজকর্ম সেরে খাওয়া দাওয়ার পর আমার সঙ্গে একবার যেতে পারবে না? এই ধরো ভবানীপুর পর্যন্ত। রঘু জিজ্ঞেস করলে, কিন্তু বাড়িতে কে থাকবে? আমাকে দিদিমণি বাড়ি ছেড়ে যেতে বারণ করেছে। তা হোক, তুমি তো আমার সঙ্গে যাবে, তালা চাবি দিয়ে যাব, আবার একটু পরেই ফিরে আসব। রঘু বললে, কিন্তু আপনি কোথায় যাবেন দিদিমণি? বেশি দূরে নয়, এই ধরো ভবানীপুর প্রিয়নাথ মল্লিক রোড পর্যন্ত। সেখানে কি করতে যাবেন আপনি? সতী বললে, কিছু না, এমনি। তুমি শুধু একটা বাড়ির ভেতর ঢুকে জিজ্ঞেস করে আসবে একজন ভদ্রলোক কেমন আছেন, আর আমি বাইরে ট্যাক্সিতে বসে থাকব। আমি ভেতরে গিয়ে কার নাম করব, কি বলে ডাকব? সে তোমাকে ভাবতে হবে না। রঘুর একটু কৌতূহল হলো বোধহয়। চলে যেতে গিয়েও ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে, সেটা কাদের বাড়ি দিদিমণি? সতী বললে, তোমার ভয় পাবার কিছু নেই, আমার খুব চেনা বাড়ি, কেউ তোমাকে কিছুই বলবে না। আর যেই ভদ্রলোকের খবর নিতে যাব, তিনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোত্থেকে আসছি, তখন কি বলবো? সতী বললে, তোমাকে কিছু উত্তর দিতে হবে না, তুমি বলবে তোমাকে একজন খবর আনতে পাঠিয়েছে, আর কিছু বলতে হবে না। ভুলেও যেন আমার কথা বলে ফেলো না। তা বলবো না, কিন্তু তারা আমাকে ছাড়বে কেন? আমার নাম ঠিকানা জিজ্ঞেস করতে পারে তো। জিজ্ঞেস করলেও তুমি বলো না, তুমি তাড়াতাড়ি বাইরে চলে আসবে, আমি গলির বাইরে একটা ট্যাক্সিতে বসে থাকব। কিন্তু তিনি কে দিদিমণি? সতীও একটু বিব্রত হয়ে পড়ল, কিন্তু এক মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বললে, সে তাকে তুমি চিনবে না রঘু, ও আমার খুব আপনজন। তারপর একটু থেমে বললে, সে যা হোক, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, বেশিক্ষণ তোমাকে বাইরে থাকতেও হবে না, আমরা ট্যাক্সি করে যাব আর চলে আসব। তারপর সত্যি রঘু খুব তাড়াতাড়ি করতে লাগলো। তাড়াতাড়ি উনুনে কয়লা দিয়ে আগুন ধরালে, ভাত চড়ালে, তারপর বাজার করতে বাজারে গিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে মাছ তরকারি কিনে আনলে। সতীও তাড়াতাড়ি স্নান সেরে নিলে। তারপর তারপর হঠাৎ তার মনে পড়ল, শাড়িগুলো তো সবই পড়ে আছে প্যালেস কোর্টে, একটা শাড়িও তো সঙ্গে করে আনা হয়নি। সোজা হাসপাতাল থেকে দীপুই তাকে এখানে এনে তুলেছে। ডাকলে, রঘু। রঘু আসতে সতী বললে, রঘু, তোমার দিদিমণি শাড়ি ব্লাউজ কিছু নেই? আমি তো আসবার সময় কিছু নিয়ে আসতে পারিনি। রঘু বললে, তা তো আমি জানি না দিদিমণি, এই পাশের ঘরের চাবি তো দিদিমণি আপনার হাতেই দিয়ে গেছেন, আপনি এই ঘরটা খুলে দেখুন না। সত্যি অনেক জিনিসপত্র শেষ পর্যন্ত রেখে গিয়েছিল লক্ষ্মীদি। একটা খাট, একটা মিটসেপ, কিছু ছোটোখাটো ফার্নিচার, দু একটা ট্রাঙ্ক, একটা পুরনো ট্রাঙ্কের ভেতরেই দু একটা শাড়ি পাওয়া গেল, যেগুলো লক্ষ্মীদি পুরনো বলে ফেলে রেখে গিয়েছিল। সব জিনিসপত্র দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শাড়ি ব্লাউজগুলো বার করে দরজায় আবার তালা লাগিয়ে দিলে সতী। তারপর নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা পরে দেখলে। দরজা বন্ধ করে খিল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চেহারাটা দেখতে লাগলো এক মনে। ভেতরে রঘু রান্না করছে, কোথাও কেউ নেই। অনেকক্ষণ সতী নিজের চেহারাটার দিকে এক দৃষ্টে চেয়ে দেখতে লাগলো। এই চেহারা, এই মুখ, এই চোখ, এই চুল, এর দিকে কোনো দিন চেয়ে দেখেননি তিনি। কোন শাড়িটা পরলে তাকে ভালো মানায়
তাও মুখ ফুটে কখনো বলেননি। কি অদ্ভুত মানুষটা! একবার মনে হয় মানুষটা যেন নিষ্প্রাণ, যেন নির্জীব পাথর। আবার সত্যিই যা ভাবে সত্যি, আসলে হয়তো মানুষটা তা নয়, হয়তো দেবতাই। সত্যি দেবতার মতোই রূপ, দেবতার মতো মন, দেবতার মতো আচার ব্যবহার। কেন এমন হয় কে জানে? আস্তে আস্তে ঠিক কপালের মধ্যে দুটো ভুরু মাঝখানে ছোট করে কুমকুমের একটা টিপ লাগিয়ে দিলে সমস্ত মুখখানা কি চমৎকার দেখতে লাগলো। সত্যি নিজের মুখখানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এত সুন্দর আমি এত সুন্দর! তারপর শাড়িটা সমস্ত শরীরে জড়িয়ে বাঁ দিকের কাঁধে ফেলে দিলে। একটা হালকা লাল রঙের শাড়ি, ব্লাউজটা সাদা। কাঁধে, গলায়, গালে, কপালে সব জায়গায় ফেস পাউডার বুলোতে লাগলো আপন মনে। সতীর মনে হলো যেন নিজের শরীরটা সে নিজেই খেলা করে। নিজেই নিজের গাল দুটো টিপে ধরলে, আরও জোরে টিপলে, আরও জোরে। কেমন যেন একটা লালচে দাগ হয়ে গেল দুটো গালের দুই দিকে। কই লাগেনি তো মোটে। গাল টিপলে তো কই লাগে না মোটেই, শুধু লাল হয়ে যায়। নিজের ঠোঁটটা নিয়েও আঙুল দিয়ে মোচড়াতে লাগলো। ঠোঁটটা তার খুব নরম তো, এত নরম অথচ মোটেও লাগে না। নিজের শরীরটার সব জায়গাতে টিপতে ইচ্ছে হলো। মনে হলো যেন টিপলে খুব ভালো লাগে। হাত, পা, গাল, ঠোঁট, কোমর, সমস্তটাই। তারপর হঠাৎ কী যে হলো, সতী আয়নাটার সামনে আরও ঝুঁকে পড়ল, একেবারে নিজের ছায়ার মুখোমুখি। তার ছবিটার সঙ্গে যেন ছোঁয়া লেগে যাবে, বড় কাছাকাছি, বড় ঘেঁষাঘেঁষি। নিঃশ্বাসের বাতাস লাগছে নিজের ছবির ওপর। তারপর হঠাৎই নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে দিলে আয়নার গায়ে। সতী আর সামলাতে পারলে না নিজেকে। তার সমস্ত সত্তা দিয়ে সতীর ঠোঁট দুটো চেপে ধরে রইল ঠান্ডা আয়নার ওপর। তার সমস্ত শরীর যেন আস্তে আস্তে অবশ হয়ে আসতে লাগলো। আর ওদিকে তখন গড়িয়াহাটা লেভেল ক্রসিংয়ের সামনে অনেকক্ষণ আটকে ছিল মিস্টার ঘোষালের গাড়ি। ভূষণমালী গেটটা খুলে দিতেই হুড়হুড় করে গাড়ির দল ছাড়া পেয়ে গেল। এতক্ষণ যেন দম আটকে আসছিল মিস্টার ঘোষালের। অলরট! এই রেলওয়ে, এই গভর্নমেন্ট, এই কংগ্রেস, এই মুসলিম লীগ, এই হিন্দু মহাসভা, এই গান্ধী, নেহেরু, শ্যামাপ্রসাদ, জিন্না, সমস্ত এভরিথিং রটন, রটন টু দ্য কোর। জগন্নাথ বললে, আর একটুখানি স্যার। মিস্টার ঘোষাল বললে, কোন বাড়িটা? ওই যে গোলাপি রঙের দোতলা বাড়িটা। লাইন পেরিয়ে ওপারে যেতেই জগন্নাথ বললে, আমি এখানেই নেমে যাই স্যার, আমায় আবার চিনে ফেলবে। গাড়িটা থামল। দরজাটা খুলে জগন্নাথ রাস্তায় নেমে গেল। তারপর বললে, বাইরে কলিং বেল আছে, আপনি টিপলেই চা করে দরজা খুলে দেবে। মিস্টার ঘোষাল বললে, তা তুমি ঠিক জানো তো বাড়িতে কেউ নেই? আগে হ্যাঁ স্যার, আমি কি আপনাকে জেনে শুনে বিপদে ফেলবো বলতে চান? আমার কি নিজের একটা ভয় নেই স্যার? এই বলে জগন্নাথ চলে গেল। বললে, আমি ওই লেভেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে থাকবো স্যার। ঠিক আছে, আমি একটু পরেই ফিরব। গোলাপি রঙের দোতলা বাড়িটার সামনে গিয়ে মিস্টার ঘোষাল একবার আপাত মস্তক চেয়ে দেখে নিলে। তারপর পকেট থেকে কেসটা বার করে চুরুট ধরালে একটা। তারপর গটগট করে সিঁড়ি দিয়ে উঠে বেলটা টিপে ধরলে। কে? তাহলে আজকের মতো এখানেই শেষ করি, কেমন? খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন অপেক্ষা করুন, কমেন্ট করুন, আর লাইক করুন, শেয়ার করুন। হ্যাঁ, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে যাবার প্রেরণা যোগান। না হলে ঠিক মনে হয় না এগিয়ে চলার জন্য।
আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা প্রেরণা দেয়, যা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে আজকের মতো আসি। নমস্কার।